আরাফ একটু থেমে গেল। চাইলে ঠোঁটেও মলম লাগিয়ে দিতে পারো, আই ডোন্ট মাইন্ড। তুষি খামচে ধরে আরাফের খোলা কাঁধ। আরাফ টের পেয়ে চোখে হাসে। তুষির কপালে চুলগুলো সরিয়ে দিয়ে বলে, কত বিক্ষতি করে ক্ষান্ত হলো না, এখন কাঁধের চামড়া তুলে ফেলতে চাইছো? তুষির কান থেকে গরম দোয়া বেরোচ্ছে। সে চোখ বন্ধ করে কোনো রকম বলল, ছাড়ুন প্লিজ। আরাফ ছেড়ে দিল। তুষি আরাফের কাজ ছেড়ে এক মুহূর্ত সময় নষ্ট না করে দৌড়ে চলে যায়। আরাফ উঠে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। বুকের যে জায়গাটায় তুষি মলম লাগিয়ে দিয়েছে, আরাফ মৃদু হেসে সে জায়গাটা ছুঁয়ে দেয়। নীলাভ আকাশে ছড়িয়ে আছে বিকেলের স্নিগ্ধ রোদ। আকাশের দূর প্রান্তে পেজো পেজো মেঘেদের আনাগোনা। বাতাসের সাথে তাল মিলিয়ে বারান্দায় ঝুলানো টবে গোলাপ ফুলের পাপড়িগুলো নড়ছে। বাতাসে চষে বেড়াচ্ছে সেই ফুলের ঘ্রাণ। তুষি বারান্দায় পাতানো চেয়ারে পা ঝুলিয়ে বসে আছে। চুলে বার কয়েক চিরুনি চালাচ্ছে। শীতল বাতাস এসে তুষির চুলগুলো ছুঁয়ে দিতেই এলোমেলো হয়ে যাচ্ছে ফের। আলগোছে ঠিক করে নেয় পুনরায়। তুষি আবেশে চোখ বন্ধ করে। দুপুরের কথা মনে পড়তেই শিউরে ওঠে তুষি। চোখের সামনে ভেসে ওঠে আরাফের সেই সম্মোহিত চোখ হাসি। অনুভূতিগুলো করা নাড়তেই ভিতের বারবার শিহরিত অনুভব করছে। তুষি চোখ মেলল ফট করে। এখন আরাফের কথা ভাবতে গেলেও তার লজ্জা লাগে। তাই সে সম্পূর্ণভাবে আরাফের কথা মাথা থেকে নামিয়ে ফেলে। দুপুরের কথা মাথায় আসতেই আরাফের মায়ের কথাটা মনে পড়ে। তখন একটা গুড নিউজ দেবে বলেছিল, কিন্তু তুষি তখন লজ্জায় আর কিছু করতে পারেনি। সোজা আরাফের ঘর থেকে বের হয়ে বাসায় চলে আসছে। তুষি নিজের মাথায় গাঁটটা মেরে বলে, ডাফার তুষি, তুই ওই আরাফকে লজ্জা পাচ্ছিস? এই দিনও তোর দেখার বাকি ছিল, পুরা কপাল। তুষি ফোন হাতে তুলে নেয়। আপাতত তাকে জানতে হবে গুড নিউজটা কি, না জানলে একেবারেই চলবে না। তুষি ফোন নিয়ে ডায়াল করে আরাফের মায়ের নম্বর। ফোন কানে তুলে চেয়ারের হাতলে হাত রেখে মাথা ঠেকিয়ে বসে থাকে। 2-3 বার রিং বাজতেই ফোন রিসিভ হয়। তুষি মুখ ফুটে কিছু বলতে নিতেই ফোনের ওপাশ থেকে গম্ভীর কণ্ঠ কানে বাড়ি খায়। তুষি চমকে ওঠে, গোলগাল চোখে সামনের দিক তাকিয়ে থাকে, বিড়বিড় করে বলে, আন্টির গলায় কি হয়েছে? পর মুহূর্তেই কপাল কুঁচকে ফেলে, কর্কশ কণ্ঠে বলে ওঠে, সমস্যা কি আপনার খাম্বা? বুঝলাম আপনি আমার মাথায় একদম কাঁঠালের আঠার মতো লেগে গেছেন, তাই বলে এখন আন্টির গলাও এখন আপনার মতো শোনা লাগবে? তুষির কথা শেষ হতেই ওপাশে পুনরায় গাম্ভীর্যতায় আরাফ বলে ওঠে, হোয়াট ননসেন্স! এই, তুমি তুষি না? তুষি হবে। এসব ব্লেম কথা তুমি ছাড়া আর কেউ বলতে পারে না। তুষি থতমত খেয়ে যায়, আমতা আমতা করে বলে, তার মানে আপনি সত্যিই কল রিসিভ করছেন? আমার ভ্রম না? আরাফ তুষির কৌতূহল সম্পূর্ণ অগ্রাহ্য করে বলে ওঠে, কি চাই? অসময়ে কল করার রিজন? তুষি মুখ খিচে বিরক্ততা শব্দ উচ্চারণ করে, কপালে প্রগাঢ় ভাঁজ টেনে বলে, আপনাকে তো কল করিনি, আপনি কল রিসিভ করেছেন কেন? আন্টিকে দিন, আমার কোনো শখ নেই আপনার সাথে কথা বলার। আপনি আন্টির ফোন তুলেছেন কেন? কল করেছো কাকে সেটা দেখো আগে, গাধা একটা। তুষি ভুরু কুচকে ফোন কান থেকে নামায়। নম্বরে এক পলক চোখ বুলাতেই বুঝতে পারে ফোনটা আরাফের বাসার ল্যান্ডলাইনে গিয়েছে। তুষি জিভ কেটে ফোন কানে নেয়, ইতস্ত করে বলে, আসলে চোখ কি কপালে তুলে কাজ করো? নম্বর থেকে কল দিতে পারো না? তুষি ভ্রু কুঞ্চিত করে কুচকে বলে, সে যাই হোক, আন্টিকে ফোন দিন, কথা আছে। আম্মু বাসায় নেই। তুষি মহা বিরক্ত নিয়ে বলে, ধুর। আরাফ তুষির বিরক্ততা দেখে জিজ্ঞেস করে, আম্মুকে কি দরকার? সেটা আম্মুকেই বলবো, আম্মুর ছেলেকে না। আরাফ ডিভান থেকে উঠে দাঁড়ায়, হাত দিয়ে চুলে ব্রাশ করে গম্ভীর মুখে বলে, দেন ফোন কাটো। তুষি অপমান বোধ করে, এই লোক সবসময় তার সাথে এভাবে কথা বলে। তুষি তেতে উঠে বলে, হ্যাঁ কেটে দিচ্ছি, আপনি ফোন তুললেন কেন? ভাব এখন এমন যেন আমার ফোন রিসিভ করে মহা ভুল করে ফেলেছেন। আরাফ বিরক্তিতে চ শব্দ উচ্চারণ করে তেতে উঠে বলল, মুখ বেশি চলে তোমার, ফোন রাখো। আর ওয়ান করছে তুষি, নেক্সট টাইম কল দিতে গেলে চোখ চোখের জায়গায় রেখে কল দিবে। ভুলে যদি আমাকে কল দিতে না দেখি, গট ইট? তুষি মুখ ভেঙ্গায়, হাতের 5 আঙ্গুল নাচিয়ে বলে, হয়েছে, শুনেন, ভুল করেই
কল চলে গেছে, না হয় জীবনেও দিতাম না। আর বিরক্ত করার মানুষ আজ আছে কাল নাও থাকতে পারে, তাই দাঁত থাকতে দাঁতের মর্ম দিন। আরাফের মন বিষিয়ে গেল, ভাঁজ ফেলে থাকা কপাল প্রসারিত হলো। মুহূর্তেই সমস্ত রাগ যেন হাওয়ায় মিলিয়ে গেল। বুকের ভেতর অজানা আশঙ্কায় হাহাকার করে উঠল। তুষি আরাফকে চুপ থাকতে দেখে কপালে ঈষৎ ভাঁজ ফেলে ফোন কান থেকে নামায়। পুনশ্চ কানে ফোন তুলে বলে, ফোন কানে রেখে ঘুমিয়ে গেলেন নাকি? আজব তো। আরাফ তপ্ত শ্বাস ফেলে ফোন কেটে দিল। ঢিল মেরে ফোন ছুঁড়ে ফেলল বেডে। তুষির আজ আছি কাল নেই কথাটা বুকে গিয়ে লেগেছে আরাফের। সূক্ষ্ম যন্ত্রণায় অস্বস্তি হচ্ছে। আরাফ ঘরে বসে থাকতে পারল না, গায়ে শার্ট জড়িয়ে বাইরে চলে গেল। আধারের মায়া কাটিয়ে ধরণীতে ফুটে উঠেছে স্নিগ্ধ আলো। স্নিগ্ধ আলোয় ঝলমল করছে চারিপাশ। নিষাদ প্রাণ ভরে শ্বাস নিচ্ছে। আজ কতগুলো দিন পর সে নিজের ঘরে, নিজের ব্যালকনিতে মন জুড়িয়ে শ্বাস নিচ্ছে। আজ সকালটা নিষাদের কাছে বেশ স্নিগ্ধ। অন্য সকালগুলো থেকে আজকের সকাল আরো প্রাণবন্ত। কাল তুষি আর আরাফের গায়ে হলুদ। সেই উপলক্ষে হৃদ নিজেই নিষাদকে এখানে নিয়ে এসেছে। এত কিছুর মাঝে আরাফ আর তুষির বিয়ে নিয়ে বেশ খুশি নিষাদ। খট করে দরজা খোলার শব্দে নিষাদ পেছনে ফিরে হৃদ ওয়াশরুম থেকে তাওয়াল নিয়ে চুল মুছতে মুছতে বের হচ্ছে। নিষাদ পেছন ফিরে এক পলক তাকিয়ে দেখে হৃদকে। পুনরায় চোখ ঘুরিয়ে সামনে তাকায়। সঙ্গে সঙ্গে হৃদের গাঢ় কণ্ঠ ভেসে ওঠে। নিষাদ ব্যস্ত পায়ে ঘরে গিয়ে দাঁড়ায়, শান্ত চোখে তাকায় হৃদের দিকে। হৃদ গায়ে সাদা শার্টের ওপর ব্লু জ্যাকেট পরেছে। নিষাদ নিষ্পলক তাকিয়ে থাকে হৃদের দিকে। হৃদ জ্যাকেটের কলার ঠিক করে হাতা গুটিয়ে নিষাদের দিকে তাকায়। নিষাদ শান্ত চোখে তার দিকেই তাকিয়ে আছে। হৃদ হাতের ঘড়ি দেখে নিষাদের সামনে দাঁড়িয়ে বলে, রাতের মধ্যে চলে আসবো, সাবধানে থেকো। ঠিক আছে। হৃদ নিষ্ভ্রব চোখে তাকায়। নিষাদ অতি স্বাভাবিকভাবে কথা বলছে। তবে শুধু আজ না, সেদিন রাতের পর নিষাদ স্বাভাবিক, অতিমাত্রায় স্বাভাবিক। হৃদ এরপর নিষাদকে খাইয়ে দিয়েছে, বুকে জড়িয়ে ঘুমিয়েছে। নিষাদ তু শব্দ অব্দি করেনি, না বাধা দিতে চেয়েছে। এসব যেন দুধ ভাত। হৃদ নিষাদের গালে এক হাত রাখে, মৃদু স্বরে বলে, কিছু নিয়ে আসবো রাতে। নিষাদ ফিকে গলায় বলে, কিছু প্রয়োজন নেই, আপনি সাবধানে যাবেন। হৃদ ম্লান হাসে। পকেট থেকে ডেবিট কার্ড বের করে নিষাদের হাতে দিয়ে বলে, কিছু প্রয়োজন হলে এখান থেকে নিবে, দরকার হলে কল দিবে, আর এখানে সবাই তো আছেই। হৃদ নিষাদের কপালে উষ্ণ স্পর্শ দিয়ে স্মৃত গলায় বলে, আসি। হৃদ ঘর থেকে বের হয়। নিষাদ দরজা ভেদ করে হৃদের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। হৃদ চলে যেতে ফিচেল হাসে নিষাদ। ধীর পায়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। আয়নায় নিজেকে দেখে নেয়। কিছুদিনেই চোখ মুখের বেহাল দশা তার। হাতের ক্রেডিট কার্ড ছুঁড়ে মারে বিছানায়। ফোন বের করে কাউকে মেসেজ করে নেয়, অতঃপর সুইচ অফ করে সিম কার্ড ভেঙে ফেলে। কানের দুল জোলা খুলে নেয়। বেশ কিছু সময় তাকিয়ে থেকে বিগলিত গলায় বলে, পারলে আমায় ক্ষমা করে দিবেন, নিজের অনুভূতির সাথে লড়াই করার ক্ষমতা নেই আমার। সকাল সকাল তুষি রেডি হয়ে ঘর থেকে বের হয়। গলায় ওড়না পেঁচিয়ে চুলগুলো হাত দিয়ে ঠিক করে নেয়। তুষির মা মেয়েকে সাত সকালে বের হতে দেখে ভুরু কুচকে জিজ্ঞেস করেন, কোথায় যাবি এত সকালে? হ্যাঁ, আমার এক ফ্রেন্ডের সাথে আজকে গ্রুপ স্টাডি করার কথা, তোমাকে বলতে ভুলে গেছি। কাল তোর গায়ে হলুদ, আর বিয়ের আগে তুই এখন বান্ধবীর বাসায় যাবি? খারাপ দেখা যায়, প্রয়োজন নেই। তুষি হাতের ব্যাগটা চেক করে বলে, আরে ধুর, বিয়ের চাপে পড়াশোনা হবে না, এখন নোটস করে রাখবো। যাওয়া নিয়ে কিছু বলো না, চলে আসবো আমি। ইলু যাওয়ার আগে বলতি, তোকে দিয়ে আসতো। তুষি টেবিলে রাখা জুসের গ্লাসে এক চুমুক দিয়ে বলল, তার দরকার নেই, আমি একাই পারবো। আর হ্যাঁ, দুপুরের আগে চলে আসবো, টাটা। তুষি মায়ের কথায় আর কান্না দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। তুষির মাও মেয়ের বোকামির জন্য বকবক করতেই থাকেন একা একা। ঝলমলে রোদেরা দুপুর, আকাশে মেঘ নেই, উত্তপ্ত সূর্য কিরণ ছড়িয়ে দিচ্ছে। দুপুর হয়ে গেল, তুষির আসার নাম নেই এখনো। তুষির মা রান্নাঘর থেকে খাবার এনে টেবিলে রাখছেন। টেবিল বরাবর দেয়ালে টাঙানো ঘড়ির দিকে তাকালেন। 2:10 বেজে গেছে। তুষির মা কপাল কুঁচকালেন। তুষি তো বলে গিয়েছিল দুপুরের আগেই চলে আসবে, এখনো আসছে না কেন?
তুষির মা ঘরে গিয়ে ফোন বের করে তুষির নাম্বারে ডায়াল করেন। দু একবার রিং হতে হতে কেটে যায়, আবারও কল করেন। কল পুনরায় কেটে যেতেই তিনি থম মেরে দাঁড়িয়ে থাকেন। এমন তো আগে হয়নি। তুষি তো ফোন না তোলার মেয়ে না। আবারও কল করতে নিলে তার আগেই কলিং বেল বেজে উঠল। তিনি হকচকিয়ে যায় আচানক, পরক্ষণেই দৌড়ে চলে যান। দরজা খুলে দেখতে পান ইলু এসেছে। ইলুকে দেখে তিনি উদ্বেগ হয়ে যান। ইলু ঘরে এসে দরজা লাগিয়ে মায়ের দিকে তাকিয়ে বলল, কিছু হয়েছে? এমন করে আছো কেন? তুষির মা মিসেস অনিন্দিতা গিয়ে চেয়ারে বসলেন। ইলুও হেঁটে হেঁটে মায়ের পাশে দাঁড়িয়ে ব্যাগ টেবিলে রাখলো। ভুরু কুচকে প্রশ্নবোধক চাহনিতে তাকিয়ে আছে। মিসেস অনিন্দিতা ফোনের দিকে তাকিয়ে চিন্তিত মুখে বললেন, তুষি সেই সকালে বেরিয়েছে, এখনো আসছে না, আবার ফোনও অফ। বলে যায়নি কখন আসবে? বলেছে দুপুরের আগেই আসবে, দেরি হতে পারে, তবে এত দেরি হবে তা বলেনি। ইলুও চিন্তিত হয়ে বসে পড়ল চেয়ারে। মিসেস অনিন্দিতার চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। ইলু পুনরায় ব্যাগ কাঁধে নিয়ে দাঁড়িয়ে পড়ল। তুষির মা সেটা দেখে বললেন, তুই আবার কোথায় যাচ্ছিস? দেখি তুষিকে খুঁজে আনি। ও কোথায় গিয়েছে? বলেছে তো এক বান্ধবীর বাসায় যাবে। আচ্ছা, ঠিকানা দাও, আমি গিয়ে খুঁজে আসি। তাহলে সেখানেই তো থাকবে, বেশি হলে সেখানেই লেট করছে। তুমি ঠিকানা দাও। মিসেস অনিন্দিতার মুখটা চুপসে গেলেন। নিজের বোকামের জন্য মুখ নামিয়ে মিনমিন করে বললেন, আসলে সকালে কাজের মধ্যে বলেছিল কোথায় যাবে, তাই আগে বলে রাখেনি, তাই আর কোন বান্ধবীর বাসায় যাবে জিজ্ঞেস করিনি। ইলু মায়ের কথায় চমকে গেল। হতবিহ্বল হয়ে তাকিয়ে থাকে মায়ের দিকে। মা হয়ে এমন বোকামি আশা করেনি। ইলু খানুক চেঁচিয়ে উঠল, তুমি কি আম্মু? আজকালকার যুগে তুমি মেয়েটাকে এভাবে খাপছাড়া ভাবে চলতে দিচ্ছ? মানলাম তুমি আমাদের দু বোনকেই ফ্রিডম দিয়েছ, তাই বলে এতটা উচিত না। রাস্তার অলিতে গলিতে এখন বিপদ, আমাদের বাবা সাথে নেই, কিছু হয়ে গেলে কি করবে বুঝতে পারছো তুমি? মিসেস অনিন্দিতা চুপ করে রইলেন। এই মুহূর্তে সে কি বলবে ভেবে পাচ্ছে না। ইলু ব্যাগ রেখে চেয়ারে ধপ করে বসে পড়ল। মায়ের ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে থাকলো কিয়ৎক্ষণ। পরক্ষণে মায়ের হাতের উপর হাত রেখে আশ্বাসের সুরে বলল, বিকেল পর্যন্ত দেখি কি হয়, তুমি চিন্তা করো না, তুষি চলে আসবে। বিকেল হয়ে গেল। মিসেস অনিন্দিতা সোফায় মাথা ঠেকিয়ে বসে আছেন। ইলু ফোন হাতে পায়চারি করছে, বারবার কল করেই যাচ্ছে, কিন্তু তুষির দিক থেকে কোনো রেসপন্স নেই। ইলু তুষির চেনা পরিচিত যতগুলো বান্ধবী ছিল সবাইকে ফোন করেছে, কিন্তু সবাই বলেছে তুষি তাদের কারো বাসায় যায়নি। ইলু হাঁটা থামিয়ে উদ্বিগ্ন হয়ে বলল, কারো বাসায় না গেলে কোথায় গিয়েছে? মিসেস অনিন্দিতা ইলুর দিকে ফিকে চোখে তাকালো, মাথায় হাত দিয়ে চোখ বুজে রইল। ইলু ঠোঁট কামড়ে কিছু একটা ভেবে ফট করে বলে ফেলল, তুষি আবার পালিয়ে যায়নি তো আরব ভাইকে বিয়ে করবে না বলে? বিস্ফোরিত চোখে তাকায় মিসেস অনিন্দিতা। বাকরুদ্ধ হয়ে তাকিয়ে থাকেন। ইলু আমতা আমতা করে বলল, আরব ভাইকে ফোন করবো? মিসেস অনিন্দিতা প্রাণহীন নিজ জিভ গলায় বললেন, আমি কিছু জানি না, তুষিকে এনে দে। ইলু ফোন হাতে ঘরে চলে গেল। 20 মিনিটের মাথায় কলিং বেল বেজে ওঠে। মিসেস অনিন্দিতা পানি খেতে গ্লাস তুলেছেন সবে। কলিং বেলের শব্দ পেয়ে তিনি গ্লাস রেখে এক প্রকার দৌড়ে দরজা খুলতে যান। ইলুও ঘর থেকে বেরিয়ে আসে। মিসেস অনিন্দিতা দরজা খুলতেই আটকে উঠল। আরাফের মুখশ্রী ভয়ানক, চোখ মুখ অস্বাভাবিক, চুলগুলো এলোমেলো, শার্টও কুচকে আছে। সবসময় পরিপাটি হয়ে থাকা ছেলেকে এমন অগোছালো দেখে আরাফকে চিনতে বেশ বেগ পেলেন। আরাফ দরজা ঠেলে ভিতরে ঢুকলো। ইলুর দিকে তাকিয়ে বার কয়েক শ্বাস টেনে বলে, তুষি কোথায়? ইলু আমতা আমতা করে বলল, সকালে বেরিয়েছে, বলে গিয়েছিল দুপুরের আগেই আসবে, কিন্তু এখনো আসেনি। তার উপর ফোন অফ, কিছু বুঝতে পারছি না। আরাফের বুকে ধক করে উঠল। চিনচিনে ব্যথা অনুভব করলো। চোখ বন্ধ করে জোর গলায় শ্বাস নিয়ে মস্তিষ্কে ধাক্কা খেলো গতকাল বলা তুষির কথাটা। বিরক্ত করার মানুষ আছে, কাল নাও থাকতে পারে। আরাফ মাথায় হাত দিয়ে এলোমেলো তাকালো। ইতোমধ্যেই নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছে। নিজেকে মিথ্যে শান্ত করে ইলুর দিক ভয়ানক দৃষ্টি ফেলে গর্জে উঠে বলল, সেটা এখন বলছিস আমাকে? আগে বলবি না কেন? আর ওকে একা ছাড়লি কেন? গেলে না কেন ওর সাথে? অ্যান্সার মে। ইলু আর মিসেস অনন্দিতা চমকে ওঠেন। চিল্লিয়ে কথা বলা ছেড়ে আরাফ না। এর আগেও আরাফ তুষিকে ছাড়া অন্য কারোর সাথে গলা বাড়িয়ে বা ধমকে কথা বলেনি। আরাফ রক্তবর্ণ চোখে তাকিয়ে আছে ইলুর দিকে।
ইলু ঢোক গিলে বলল, তুমি একটু শান্ত হও, আমরা তো বুঝিনি এমন হবে। তুষি তো এর আগেও কতবার একা একা বাইরে গিয়েছে, কখনোই এমন হয়নি। আজ কেন এমন হবে সেটা কি জানতাম বলো? আরাফ দুই হাতে মাথার চুল টেনে ধরে। রাগ ভয়ের মিশ্র অনুভূতিতে শরীর অনবরত কাঁপছে তার। চুলগুলো এলোমেলো করে ইলুর দিকে তাকিয়ে কটাক্ষ করে বলে, ভালো করেছিস। তুই সে যতগুলো ফ্রেন্ডের নম্বর তোর কাছে আছে সব আমাকে মেসেজ কর, আমি বাইরে যাচ্ছি ফাস্ট। আরাফ কথাটা বলে এক সেকেন্ড দাঁড়িয়ে থাকে না, হন্তদন্ত হয়ে বেরিয়ে যায়। লিফট রেখে এলোমেলো পায়ে সিঁড়ি ভেঙে নিচে নামে। পার্কিং ইয়র্ডে গাড়ি পার্ক করা ছিল। আরাফ দ্রুত পায়ে গাড়িতে ওঠে। ইলু ইতিমধ্যে তুষির সব ফ্রেন্ডের নম্বর দেওয়া শুরু করেছে। আরাফ গাড়ি স্টার্ট দিয়ে মেন গেট অব্দি গিয়েই থেমে গেল। আরাফের গাড়ি ক্রস করে একটা অটো এসে থামে। তুষি অটো থেকে বের হয়। তুষিকে দেখেই আরাফ থমকে যায়। আরাফ শক্ত চোখে তাকায় তুষির দিকে। গাড়ির দরজা খুলে বের হয়। তুষি অটোর ভাড়া দিয়ে হাতের কাগজগুলো ব্যাগে রাখছিল। ঝড়ের গতিতে তুষির বাহু ধরে টান দেয়। অপ্রস্তুত হয়ে যায় তুষি, হাত থেকে পড়ে যায় কাগজগুলো। সামনে তাকাতেই ভরকে যায় তুষি। আরাফকে দেখে বুকে হাত দিয়ে চোখ বড় বড় করে বলে, ভূতের মতো এভাবে কেউ হুটহাট করে হাত ধরে টানাটানি করে? নেহাতি আমি সাহসী, না হলে চোখ ঘুরিয়ে আপনার মতো খাম্বাকে দেখলে যে কেউ হার্ট অ্যাটাক করত। কোথায় ছিলে? আরাফের ভারী কণ্ঠ। তুষি পুনরায় ভরকায়। আরাফের দিকে ভালো করে তাকিয়ে বলে, আপনাকে কি জিনে ধরেছে? না, জিন ধরবে কেন? ছেলেদেরকে কি জিনে ধরে? ছেলেদের তো পড়িয়ে এসে ভর করে, তা আপনার উপর পড়িয়ে ভর করলো শেষমেশ। যাক ভালো, এখন আমাকে আর বিয়ে করতে হবে না। পরীর সাথে বিয়ে করে ঘর সংসার বেঁধে ফেলুন। দারুণ না আইডিয়াটা? তুষি মজার ছড়ে কথাটা বলতেই দ্বিতীয়বারের মতো আরাফের হাতের থাপ্পড় গালে পড়ে। থাপ্পড়ের ধাক্কাটা মৃদু জোরেই ছিল। ছিটকে দু কদম পিছিয়ে যায়। গালে হাত রেখেই অবাক চোখে তাকায়। আশ্বাসজনিত অস্পষ্ট স্বরে বলে উঠল, আরাফ, আপনি? তুষির কথা শেষ হবার আগেই আরাফ রাগত ক্রুদ্ধ রুষ্ট স্বরে চেঁচিয়ে উঠল, চুপ, একদম চুপ। কোথায় ছিলে সারাদিন? কোথায় ছিলে? স্পিক আপ, কথা বলছো না কেন? আমি কি অমানুষ মনে হয়? মিনিমাম কমন সেন্স নেই তোমার? আমাকে কিভাবে টেনশনে ফেলা যায়, কিভাবে বিয়ে অফ করা যায়, এসব চিন্তা মাথায় ঘুরে। আমার কথা বাদ দাও। নিজের মা আর বোনের কথা ভেবে দেখেছ? তারা পাগল হয়ে গেছেন অলরেডি। সকাল থেকে মুখে খাবার অবধি তুলেন নেই। হ্যাঁ বে, কি চাইছ বলো? বলো কি চাও? কি করলে তুমি বুঝবে বলো? কথা বলো তুষি। তুষি কম্পিত সুরে বলতে নেয়, আমার ফোনের চার্জ। নো মোর এক্সকিউজ। কিচ্ছু শুনবো না। আমার কাছে সাফাই গাইতে হবে না। বিকজ না আমি তোমার কেউ হই, আর না তুমি আমার কেউ হও। যা সাফাই গাওয়ার নিজের মায়ের কাছে গাইবে। আরাফ টানতে টানতে তুষিকে নিয়ে উপরে যায়। তুষিকে এক প্রকার ছুঁড়ে মারে ঘরে। মিসেস অনিন্দিতা আর ইলু দরজার কাছেই ছিলেন। তুষিকে ছুঁড়ে মারতেই ইলু তুষিকে ধরে ফেলে। মিসেস অনিন্দিতা তুষিকে দেখে যেন নিজের প্রাণ ফিরে ওঠে। ভিজে চোখ থেকে নিঃসৃত হয় প্রশান্তির অশ্রু। টলমল চোখে মেয়ের দিকে তাকিয়ে থাকেন। আরাফ শার্টের দুটো বোতাম খুলে ঢিলে করে। জোরে জোরে শ্বাস নিয়ে বলে, এ নাও তোমাদের ইরেসপন্সিবল মেয়ে। আমার দায় শেষ। এবার কোথায় গিয়েছিল, সারাদিন কোথায় ছিল, এগুলো ওর থেকে জেনে নিও। আই নিড স্পেস। আর নিতে পারছি না এই কেয়ারলেস মেয়েটাকে, আর নিতে পারছি না। আরাফ চলে যায়। ফিরেও তাকায় না তুষির দিকে। মিসেস অনিন্দিতা দীর্ঘশ্বাস ফেলে তুষির দিকে তাকায়। অভিমানী চোখে তাকিয়ে থাকে তুষির দিকে। চোখ সরিয়ে ইলুর দিকে তাকিয়ে বলে, ইলু, তোর বোনকে কিছু খেতে দে, আর তুইও কিছু খেয়ে নিস, আর আমার খাবারটাও ঘরে দিয়ে আসিস। মিসেস অনিন্দিতা চলে যান নিজের ঘরে। ইলু তুষির দিকে তাকিয়ে কিছু কড়া কথা বলতে নিতেই থেমে যায়। তুষির চোখ দয় জলে টইটুম্বুর। নিমিষ ফেললে ভারী বর্ষণের সম্ভাবনা। ইলু তুষির দিকে তাকিয়ে আর কিছু বলার সাহস পায়নি। চুপচাপ তুষিকে নিয়ে ঘরে চলে যায়। সন্ধ্যার হালকা অন্ধকার সবে নামতে শুরু করেছে। ড্রয়িং রুমে প্রায় অন্ধকার সন্ধ্যার আলো। আরাফের মা মিসেস আঞ্জুমান হাত পা ছড়িয়ে বসে আছেন। নিষ্প্রভ, নিষ্প্রাণ, নিষ্প্রদীপ তার দৃষ্টি। ফ্লোরে স্থির দৃষ্টি। কনিনিকা জলে ডুবে আছে, তবে চোখের পলক না ফেলায় গাল বেয়ে পড়ছে না। হৃদ ক্লান্ত, পরিশ্রান্ত শরীরে কলিং বেল প্রেস করার জন্য হাত দিতেই থেমে গেল।
ভুরু কুচকে দরজার দিকে তাকালো। দরজা হালকা খোলা, লক করা নেই। হৃদের মনে সন্দেহ জাগে। উদ্ভ্রান্তের ন্যায় দ্রুত দরজা খুলে ঘরে যেতেই মিসেস আঞ্জুমানকে ফ্লোরে নিশ্চল হয়ে বসে থাকতে দেখেন। হৃদ হাতের জ্যাকেট সোফায় ছুঁড়ে মারে। ব্যস্ত পায়ে ছুটে গেল মিসেস আঞ্জুমানের কাছে। হাঁটু ভেঙে তার পাশে বসতেই দেখতে পেল এক মায়ের হৃদয় নিংড়ানো মুখশ্রী। পলকহীন নিরাধার বিবশ চোখ জোড়া তীর তীর করে কাঁপছে। কান্নার তোরে শরীর ঝাঁকুনি দিয়ে উঠছে। হৃদ নিস্তব্ধ ধীর স্থির গলায় বলল, মা। মিসেস আঞ্জুমান ব্যথাতুল চোখে তাকালেন। হৃদের অস্থির মুখখানা দেখতেই এক রাশ লজ্জায় আর অপরাধ বোধে জেগে উঠল। হৃদ স্নিগ্ধ আলতো স্বরে জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার? কাঁদছেন কেন? মিসেস আঞ্জুমান ত্রস্ত লচনে তাকিয়ে থাকে হৃদের দিকে। গুটিয়ে রাখা হাত জোড়া উপরে তুলে মলিন কণ্ঠে বলে ওঠেন, মেয়েকে সঠিক শিক্ষা দিতে পারিনি, ভালো মন্দের বুঝ দিতে পারিনি। অসফল মা আমি, সন্তান মানুষ করতে অক্ষম এক মা আমি। হৃদ মিসেস আঞ্জুমানের হাতের দিকে তাকালেন। ভেঙে যাওয়া সিম কার্ড আর কানের দুল জোড়ার দিকে তাকাতেই হৃদের বক্ষস্থল কেঁপে উঠল। অবিক্ষুব্ধ নিথর চোখে তাকিয়ে থাকে সেগুলোর দিকে। পলক ফেলে মিসেস আঞ্জুমানের দিকে তাকাতেই তিনি ফ্যাকাশে মুখে বলে ওঠেন, পালিয়ে গিয়েছে, আবারও ওই ওমানের সাথে পালিয়েছে। এত বড় এক ধোঁকা দিয়ে পালিয়ে গেছে। কথা বলতে বলতেই তিনি উদ্বেগ হয়ে গেলেন। আটকে রাখা চক্ষুদ্বয় দিয়ে নিঃসৃত হতে থাকে জলরেখা। হৃদ থমথমে গলায় বলে, আরাফ জানে? আরাফ সেই বিকালে বাইরে গিয়েছে, বাসায় আসেনি। আমিও আর ফোন করিনি। ওই মেয়েকে আমার লাগবে না, তাই চাই না ওকে কেউ খুঁজুক। হৃদের অন্তরস্থল থেকে এক দীর্ঘশ্বাস বের হয়। হৃদ মিসেস আঞ্জুমানের হাত মুঠোয় পুড়ে নেয়। আবেকুল গলায় বলে, আরাফকে বলার প্রয়োজন নেই। আমাকে আজ রাতটুকু সময় দিন মা। কথা দিচ্ছি সকালের আলো ফোটার আগেই আমি নিয়ে আসবো আপনার মেয়েকে। মিসেস আঞ্জুমান অবাক হয়ে তাকালেন। বিস্মিতে মুখে বললেন, তুমি কিভাবে এক রাতের মধ্যে ওকে খুঁজে পাবে? তুমি জানো ও কোথায় আছে? হৃদ ঠোঁট প্রসারিত করে হাসল। মিসেস আঞ্জুমানের হাত ছেড়ে উঠে দাঁড়ালো। ঠোঁটে বাঁকা হাসির রেখা টেনে ধীর স্থির গলায় বলল, পালিয়ে গিয়ে ভালোই করেছো দূরত্বমা। বেঈমানদের চিনতে মাঝে মাঝে এমন ভুল করলে ক্ষতি নেই। তবে আমাকে ধোঁকা দেওয়ার শাস্তি তুমি অবশ্যই পাবে, সম্পূর্ণাঙ্গিনী, অবশ্যই পাবে। আবছা সন্ধ্যার আলো অবশেষে মিলিয়ে গেল। পশ্চিম আকাশে সূর্য হেলে পড়েছে ইতিমধ্যে। ধরণীতেই নিকোষ কালো অন্ধকার। অর্ধবৃত্তাকার চাঁদ যেন পৃথিবীর বুকে আলো উপচে দিচ্ছে। দূর দূরান্তের গাছগুলো সাই সাই করে উড়ে পেছনের দিকে চলে যাচ্ছে। সাথে সাথে বাতাসের ঝাপটা এসে নিশাতের চোখে মুখে পড়ছে। অপলক চোখে তাকিয়ে রয় বাইরের দিকে। বাসের একদম পেছনের সিটে হেলে জানালায় মাথা ঠেকিয়ে বসে আছে নিশাত। উমান পাশেই দীর্ঘ হাসি ঠোঁটে ফুটিয়ে চোখ বুজে আছে। নিশাদের চুল উড়ে এসে উমানের মুখের উপর পড়তেই উমান মৃদু হাসে। মুখ থেকে চুল সরিয়ে হাতে পেঁচিয়ে মৃদু কণ্ঠে বলে, নিশো, তোমার চুলে কি আছে বলো তো? একদম মাতাল করা ঘ্রাণ, পাগল হয়ে যাই আমি। নিশাদ অন্যমনস্ক ছিল। উমানের আচানক কণ্ঠ কানে আসতেই ফট করে পাশে তাকায়। উমান মৃদু হেসে তাকিয়ে আছে। উমানের কথাগুলো বুঝতে পেরেই হুট করে মনে পড়ে যায় হৃদের কথা। কি আছে তোমার চুলে? কেন এত পাগল হয়ে যায় আমি? তোমার গায়ের মিষ্টি গন্ধ, তোমার চুলের মাতাল করা ঘ্রাণ, সবকিছু এক মাদকতায় ঘেরা। আমি সেই মাদকতায় বারবার এক অতলে তলিয়ে যাই। নেশা করলেও এত নেশা হবে না আমার, যতটা তোমার চুলের মাদকতা আমায় নেশা ধরিয়ে দেয়। সেই নেশায় তোমাকে নিয়ে এক অন্য জগতে চলে যেতে ইচ্ছে করে। সমস্ত নিয়ম বাধা লঙ্ঘন করে একদম নিজের করে নিতে ইচ্ছে করে, একদম নিজের। নিশাদের কানে হৃদের বলা সেদিনের কথাগুলো বাজতে থাকে। বুকের ওপর ঢিপ ঢিপ শব্দ হচ্ছে। নিজের চুলগুলো হাত খোপা করে মাথায় ঘুমটা দেয়। উমান ভুরু কুচকে বলে, বাদলে কোনো ভালো লেগেছিল তো? আমার গরম লাগছে তাই বেঁধেছি। উমান কিছু বলল না, তাকিয়ে থাকে নিশাদের দিকে। নিশাদ খেয়াল করে ভুরু কুচকে বলে, কে? তোমাকে কেমন অচেনা লাগছে, আগের মতো নেই। কি হয়েছে বলো তো? আমাকে আর ভালোবাসো না? দেখো, সব কিছু মেনে নিয়ে আমি নিজেই কিন্তু ফিরে এসেছি। তোমাকে আমিই কিন্তু পালিয়ে নিয়ে আসার কথা দিয়েছি। ওই হৃদয় থেকে মুক্তি পাওয়ার উপায় বের করে দিয়েছি, আর এখন তুমি এমন করছো। নিশাদ উমানের দিকে না তাকিয়েই বলল,
ভুল বুঝছো, তেমন কিছুই না। ঠিক আছে, বাদ দে এসব। উমান নিশাতের হাতটা নিজের হাতের মুঠোয় নিল। নিশাত ফট করে নিজের হাত ছাড়ালো। উমান কপালে সরু ভাঁজ ফেলে জিজ্ঞেস করে, না কিছু না। বাস থেকে নেমে যায়। উমান নিশাদের হাত ধরে বাস থেকে নামে। নিশাত চোখ ঘুরিয়ে ঘুরিয়ে আশেপাশে তাকায়। চারপাশে অন্ধকার আর গাছপালা ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। যতদূর বুঝতে পারলো এটা একটা গ্রাম। নিশাত ভুরু কুচকে উমানের দিকে তাকায়। উমান কাকে যেন কল করছে। নিশাত প্রশ্ন করে, এটা কোন জায়গা? মনে তো হচ্ছে এটা একটা গ্রাম। উমান ফোন নামিয়ে বলল, হ্যাঁ, এটা গ্রাম। আজকে রাতে এখানেই থাকবো। কালকে তোমাকে আমি আমার মায়ের কাছে নিয়ে যাব। নিশাত মৃদু গলায় বলল, কাল কেন? আজকেই চলো। এখানে কোথায় থাকবে? উমান নিশাদের হাত ধরে বলল, সামনে একটা বাসা আছে, সেখানে আমি থাকি মাঝে মাঝে। আমার সাথে চলো। নিশাত বাকরুদ্ধ হয়ে তাকিয়ে থাকে উমানের দিকে। কিছু বলতে গিয়েও থেমে যায়। ঠান্ডা হাওয়ায় শরীর কাঁপছে। বুঝতে পারছে না কিছুই। কেমন যেন এলোমেলো লাগছে। উমানের দিকে আর চোখে তাকালো। উমান শান্ত। চাঁদের আলোতে উমানের মুখে স্নিগ্ধতা ঘিরে রেখেছে যেন। নিশাত নিজেকে ধাতস্থ করে উমানের সাথে পা মিলিয়ে সামনে এগোলো। একটা ছোট্ট কুটিরের সামনে এসে থামলো উমান। নিশাত সামনে ঘরের দিকে তাকিয়ে থাকলো। উমানের চোখে চোখ রেখে বলল, এটা কেমন বাড়ি? উমান উৎফুল্ল কণ্ঠে বলল, আরে এটাই তো সেই বাসা। আজকে এখানেই থাকবো। চলো যাওয়া যাক। নিশাতের বুকে দিরিম দিরিম শব্দ আসে। বারবার বুক ধড়ফড় করছে। শান্ত থাকতে পারছে না। চোখ বন্ধ করলেই হৃদের সেই মলিন শান্ত মুখশ্রী চোখে ভাসছে। হৃদের সেই স্নিগ্ধ কণ্ঠ, আমি আসছি, সাবধানে থেকো। কথাটা তার হৃদয়ে আঘাত করছে। কেন হচ্ছে বুঝতে পারছে না। চোখ খুলতেই এই অন্ধকারে সবকিছু ঘোলাটে লাগছে। উমানের দিকে তাকালে মনে হচ্ছে তার থেকে বিশ্বস্ত আর কেউ নেই। হতেই পারে না। তবে মনের ভেতরে ঝড়ের কারণ আন্দাজ করতে পারছে না নিশাত। উমান নিশাতকে নিয়ে ঘরে গেল। ঘরে গিয়ে চোখে পড়ল ছোট্ট একটা বিছানা। তার পাশে একটা টেবিল। টেবিলে একটা পানের জগ, কিছু শুকনো খাবার। এর পাশেই একটা চুলা আর কিছু হাঁড়ি পাতিল। নিশাত চোখ প্রশস্ত করে চারপাশ দেখছিল। কেমন ছিপছিপে অন্ধকার, ভ্যাপসা গরম আর বাজে গন্ধ নাকে বাড়ি খাচ্ছে। নিশাত উমানের দিকে তাকিয়ে বলল, এমন কেন? আর কিসের গন্ধ এটা? উমান তপ্ত শ্বাস ফেলল। অনুরক্তি গলায় বলল, আর বলো না নিশো, এখানে অনেক দিন আসা হয় না। একটা দারোয়ান অবশ্য রেখেছিলাম পরিষ্কার করার জন্য, কিন্তু দারোয়ানটা ফাঁকিবাজি করে। আমি না থাকলেই কাজই করে না, তাই এমন গন্ধ। তুমি বসো। উমান নিশাতকে টেনে সেই বিছানায় বসিয়ে দিল। নিজেও পাশে বসলো। নিশাদের কেমন অস্বস্তি লাগছে। বারবার এদিক ওদিক তাকাচ্ছে। উমান নিশাদের গালে এক হাত রাখতেই নিশাত চমকে গেল। একটু দূরে সরে বলল, কি করছো? উমান হালকা হেসে সরে গিয়ে বলল, রিল্যাক্স, আমি তো। আচ্ছা, খিদে পেয়েছে, কিছু খাবে? নিশাতের উত্তরের অপেক্ষা না করে উঠে টেবিল থেকে একটা প্যাকেট নিয়ে এলো। তারপর আবার নিশাদের পাশে বসে পড়ল। প্যাকেট থেকে শুকনো রুটি আর কলা বের করে নিশাতের হাতে ধরিয়ে দিল। নিশাত হাতে নিয়ে বলল, এগুলো কখন আনলে? তুমি না এখানে থাকো না? বলেই চোখ ছোট ছোট করে তাকায় উমানের দিকে। উমান কপাল কুঁচকে হেসে ফেলে। সেই হাসি যেন এই নিস্তব্ধতায় ঝংকার দিয়ে ওঠে। নিশাত চোখ ছড়িয়ে ফেলে। ভয় লাগছে উমানকে। উমান নিশাদের গা ঘেঁষে বলল, এখানে আসবে বলে আগে আনে রেখেছিলাম। তুমি কি আমায় বিশ্বাস করছো না? নিশাদ একটা শ্বাস ফেলে মৃদু শুনে বলে, করবো না কেন? না করলে কি আসতাম? উমান আরো কিছু বলার আগেই ফোনে টুং করে একটা শব্দ হয়। উমান দৌড়ে গিয়ে ফোন পকেট থেকে বের করে। মেসেজ চেক করতে ইয়েস বলে চেঁচিয়ে ওঠে। নিশাদ ঘাবড়ে যায়। মন্তর গলায় বলে, কি হলো? চেঁচাচ্ছ কেন? উমান থেমে মেকি হেসে উঠে দাঁড়ালো। বলল, নিশো, তুমি একটু বসো, আমি বাইরে থেকে একটু কল করে আসি। নিশাদের বুকের ভেতর ধক করে উঠল। হাতের খাবারগুলো ফেলে দিয়ে উঠে দাঁড়ালো। ভয়ার্ত কণ্ঠে বলল, না না, কোথাও যাবে না, প্লিজ। আমাকে ছেড়ে যাবে না উমান? প্লিজ যাবে না বলো। উমান নিশাদের হাত ধরে বলে, আরে ছেড়ে যাব কেন পাগলি? আমি বাইরে থেকে একটা কল করব। কালকে কয়টায় বের হব, আর যাকে গাড়ি নিয়ে আসতে বলেছি সে চেক করতে হবে তো না কে। এখানে নেটওয়ার্ক নেই, তুমি বসো। আমি জাস্ট যাব আর আসবো। ওকে যান।
নিশাদ মানতে চাইছে না। উমা নিশাদের মাথায় এক হাত রেখে বলল, পাগলামি করো না এসো, আমি তো বললাম। তুমি কি অন্ধকারে ভয় পাচ্ছ? আচ্ছা ওয়েট। বলেই পকেট থেকে একটা ছোট টর্চ লাইট বের করলো। সেটার সাইড বাটনে ক্লিক করে লাইট অন করলো। সাথে সাথে ঘরে কৃত্রিম আলোতে মুখরিত হলো। উমা নিশাদের হাতে টর্চ লাইট ধরিয়ে বলল, ভয় পেও না, আমি এক্ষুনি আসছি। উমান চলে গেল। নিশাদ ধপ করে বসে পড়ল বিছানায়। তার শরীর কাঁপছে অনবরত। সবকিছু খাপছাড়া লাগছে। কেমন যেন কিছু হারিয়ে ফেলার ভয়ে ধুমড়ে যাচ্ছে ভেতরটা। মিনিট খানিক সেভাবেই থাকলো। 10 মিনিট পেরোলো আনুমানিক। নিশাদ অস্থির হয়ে গেল। উমান এখনো আসছে না। নিশাদের ভয়ে মাথা ঘুরিয়ে যাচ্ছে, পা গুলিয়ে উঠছে, শরীর বেয়ে গাম ছড়িয়ে পড়ছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। নিশাদ বসে থাকলো না, উঠে দাঁড়ালো। হাতে টর্চ শক্ত করে ধরে মন্তর গতিতে দরজার কাছে গেল। দরজার ভাঙা কাঠের হাতলে টান দিতেই থমকে গেল। 2-1 বার দরজা ঝাঁকুনি দিতেই বুঝলো দরজা বাইরে থেকে বন্ধ। কিন্তু দরজা কখন বন্ধ করলো? আর কেই বা করলো? উমান? নিশাতের শরীর শিরশির করে উঠল। দরজার উপরিভাগে হাত দিয়ে ধাক্কা দিয়ে ডেকে উঠল, ওমান, ওমান কোথায় তুমি? ওমান, বাইরে থেকে দরজা বন্ধ কেন? কি হলো ওমান? তুমি কি আছো? শুনতে পাচ্ছ ওমান? হেই জানমান, উমান নেই তো কি আসে যায়, আমি তো আছি, লেটস এনজয়। নিশাতের হাত থেকে টর্চ লাইট পড়ে গেল। ভয়ার্ত আতঙ্কিত চোখ জোড়া ঘোলাটে হয়ে গেল। বাক শক্তি বন্ধ হয়ে গেল নিমেষেই। আধারে নিমজ্জিত আকাশ, কালো মেঘেদের আনাগোনা আকাশ জুড়ে বৃষ্টি নামবে। নিকেশ কালো মেঘেরা যেন তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে ধরণীর বুকে। একটু পরেই বোধহয় আকাশ কাঁপিয়ে বৃষ্টি শুরু হবে। তুষি উদাস মনে জানালার ধারে বসে আছে। চারদিক কেমন এক ঘূর্ণমান অন্ধকার। এই অন্ধকারে মন বিষিয়ে গেল তুষির। অভিমানী মনে বাসা বাঁধল মন খারাপেরা। বিকালের সেই ঘটনা, আরাফের হাতের থাপ্পড়, বিশেষ করে আরাফের বলা কথাটা, আমি তোমার কেউ নই আর তুমিও আমার কেউ নও, কথাটা বুকে এসে লেগেছে একদম। শত শত অভিযোগের মাঝে আকাশ কাঁপিয়ে জল গড়িয়ে পড়ল। তুষির মনে হলো তার কনিনিকার অনাগত জল আকাশ থেকে নামছে। তুষির মন খারাপ যেন মুহূর্তে মুহূর্তে বেড়ে যাচ্ছে। তুষি হতাশ দীর্ঘশ্বাস ফেলল। আকাশ পানে দৃষ্টি বন্ধ করতে করতেই চোখ আটকালো নিচের ল্যাম্পপোস্টের নিচে। একটা কালো গাড়ি দানব আকৃতিতে দাঁড়িয়ে আছে। তার সামনেই একজন দাঁড়িয়ে আছে। গাড়ির সাথে হেলান দেওয়া দীর্ঘদেহী পুরুষটাকে বুঝতে চিনতে সময় লাগলো না তুষির। জড়িয়ে আসা চোখ যুগল বড় বড় করে তাকিয়ে রইল সেদিকেই। আরাফ? আরাফ এখানে আসবে কেন? আরাফের গায়ের শুভ্র শার্ট যেন নিকোষ কালো আধারে জলজল করছে। কিন্তু এটা কি করে সম্ভব? এই সময়ে আরাফ কেন আসবে? তাহলে হ্যালোসিনেশন? তুষি অপলক তাকিয়ে রইল সেদিকেই। ঝাপসা চোখে থাকা হ্যালোসিনেশন কেটে গেল ফোনের রিংটোনে। ফোন বাজতেই অদ্ভুত চোখে নিচে তাকালো। এ কি? হ্যালোসিনেশনে আসা দীর্ঘদেহী লোকটার হাতেও ফোন? তুষির গলাটা শুকিয়ে আছে। কোম্পানিত হাতে ফোন রিসিভ করে কানে তুলে সেই দিকে তাকিয়ে থেকে কিছু বলতে নিতেই ওপাশ থেকে স্বগতি গলার স্বরে বলে উঠল, নিচে এসো তুষি, অপেক্ষা করছে। ঘন বর্ষণের ঝুমঝুম শব্দে মুখরিত। পিচডালা পথ পানিতে টইটুম্বুর। পরিবেশ ঝাপসা, ঝিরঝিরি বৃষ্টির আওয়াজ স্পষ্ট। মনের বিরুদ্ধে লড়াই করা হয়তো কিছুটা নিজের সাথে নিজের যুদ্ধ করারই মতো। মস্তিষ্ক যখন এক কথা বলে আর মন যখন অন্য কথা বলে, তখন মন আর মস্তিষ্কের যুদ্ধ যেন প্রকাণ্ড এক ভয়ানক রূপ ধারণ করে। তুষি বর্তমানে সেই যুদ্ধের সম্মুখীন হয়েছে। মনের কথা শুনবে নাকি মস্তিষ্কের কথা, বুঝতে বেগ পেতে হচ্ছে। মস্তিষ্কে তুখোর কণ্ঠে বলে উঠছে, খবরদার তুষি, ভুলেও ওই খাম্বার কাছে যাবি না। সে আজ তোকে থাপ্পড় মেরেছে। তোর গালটা যে এখনো ব্যথায় টনটন করছে, সেদিকে খেয়াল রাখ। তুষির অভিমানী মন গহীনে অভিভূত হলো নতুন অভিমানেরা। অভিমানের পসরা সাজিয়ে ফেললো যেন। চট থেকে কথাগুলো আঘাত যেন শরীরের কাটার মতো গেঁথে গিয়েছে। তুষি জানালা থেকে সরে গেল। আরাফ তুরিকে আসতে বলেই ফোন রেখে দিয়েছে। তুষি দ্বিধা বোধ করছে, যাবে কি যাবে না, যাবে কি যাবে না। বিছানায় ঠায় বসে রইল। আকাশ কাঁপিয়ে মৃদু ঝঙ্কার তুলতেই লাফিয়ে উঠল তুষি।
বুকে হাত দিয়ে চোখ বড় করে বাইরে তাকালো। লোকটা এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছে নিচে। তুষি মনের কথা শুনলো, বালিশের নিচ থেকে ওড়না তুলে গলায় পেঁচালো, দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। মস্তিষ্কের নিষেধাজ্ঞা ভেঙে গায়ে ফোঁটা ফোঁটা বৃষ্টির জল পড়তেই গা হিম হয়ে গেল তুষির। কেচি গেট টেনে বাইরে গেল, ইতোমধ্যে পুরো ভিজে গেছে। এই ভয়ঙ্কর বৃষ্টিতে ছাতা না নিয়ে আসার মতো বোকামিতে বিরক্ত হলো তুষি। ধীর পায়ে এগিয়ে গেল। পানির প্রকাণ্ড ঝাপটা চোখে পড়ায় ঠিকভাবে তাকাতে পারছে না। যত সামনে যাচ্ছে তুষি উপলব্ধি করতে পারছে তার গা কাঁপছে, গলা শুকিয়ে যাচ্ছে। এ কেমন জ্বালা! তুষি আরাফের থেকে বেশ দূরত্ব রেখে দাঁড়িয়ে পড়ল। এক পলক তাকিয়ে চোখ নামিয়ে নিল। আরাফ গাড়ির ডিকিতে বসেছিল। তুষির আগমন টের পাওয়া মাত্রই ঘাড় ঘুরিয়ে তাকালো। আরাফ নামে, ভেজা চুলগুলো সন্তপনে পেছনে ঠেলে দেয়। তুষির নিচু মুখ দেখে উষ্ণ শ্বাস ফেলে আরাফ স্লোত গতিতে এগিয়ে যায় তুষির দিকে। তুষি আরাফকে এগিয়ে আসতে দেখে পিছিয়ে যায়। এক পা পিছিয়ে নেওয়ার আগেই আরাফ তুষির ডান হাত আলতো করে ছুঁয়ে দেয়। ঠান্ডা হাতের ছোঁয়ায় কম্পিত হয় তুষির হৃদগহ্বর। স্মৃত হাসলো আরাফ। হাত ধরে কাছাকাছি নিয়ে আসতেই তুষি মাথা তুলে তাকায়। বৃষ্টির ঝাপটা চোখে লাগায়, আবার চোখ নামিয়ে নিতে হলো। আরাফ তুষির আঙুলের ফাঁকে নিজের আঙুল গলিয়ে নম্র গলায় বলল, রেগে আছো? তুষির চোখ খিচিয়ে বন্ধ করলো। আরাফের কণ্ঠে কি আছে? তুষির আজ সম্পূর্ণ আরাফকেই হ্যালোসিনেশন মনে হচ্ছে। অভিমানিনীর অভিমান আরাফের বক্ষ পিঞ্জরে অজানা ঝড় নামিয়ে ছাড়ল। অক্রুর গলায় বলল, সরি। নিশারা রইল তুষির। তুষির চুপ থাকায় আরাফ ব্যতীত হলো। দীর্ঘশ্বাস ফেলে তুষির কাঁধ ধরে নিজের কাছে টেনে নিল। কপালে লেপ্টে থাকা ভেজা চুলগুলো সরিয়ে পরম যত্নে মাথায় হাত বুলিয়ে দিল। ম্লান গলায় বলল, সে সামথিং তুষি। আরাফের স্নিগ্ধ আহ্লাদি গলায় তুষির মন নয়ন ম্লান হলো। হুট করে সকল অভিযোগ অভিমানের কথা ভেবে কেঁদে উঠল। আরাফ হতভম্ব হয়ে গেল। এই মুহূর্তে তুষিকে কাঁদতে দেখবে আশা করেনি। তুষির ক্রন্দনরত মুখে তাকিয়ে আরাফ হতবিহ্বল হয়ে গেল। কি হয়ে গেল বুঝলো না। আরাফ টান মেরে বুকে জড়িয়ে নিল তুষিকে। শীতধারা ঠান্ডা হয়ে গেল তুষির। আবেশে চোখ বুজে ফেলল দুজনেই। তুষির ম্লান সন্তপ্ত মন নিমিষেই শীতল হয়ে গেল। কিছু সময় এভাবেই রইল। তুষি চোখ পিটপিট করে তাকালো। বৃষ্টি থেমে যাচ্ছে, আগের মতো নেই আর। স্তম্ভিত ফিরে পায় সে। আরাফের বাহুবন্ধনে নিজের অস্তিত্ব টের পেতেই তুষি থম মেরে গেল। আরাফের আঁকড়ে ধরা পিঠ ছেড়ে দিল এক সেকেন্ডেই। আরাফ ছাড়ে না। সে এই দুনিয়াতে নেই বোধ হয়। তুষি সরে যাওয়ার জন্য নড়ে উঠতেই আরাফ নিজে সরে আসে। তুষি একবার আশেপাশে তাকিয়ে দেখে নেয়। আরাফের দিকে তাকাতেই লজ্জায় জবুতবু হয়ে মুখ নামিয়ে নেয়। আরাফ তুষির লজ্জা পাওয়া মুখশ্রী দেখে মৃদু হাসে। একটু ঝুঁকে তুষির কানের কাছে মুখ এনে বলে, খুব বেশি লেগেছিল? তুষি কপাল কুঁচকে তাকায় আরাফের দিকে। তুষির চোখ পানিতে টলমল করছে। আরাফ কানের কাছ থেকে মুখ সরিয়ে তুষির দিকে তাকায়। তুষি গালে হাত দিয়ে মুখ ফুলিয়ে বলে, ওই হাতুড়ির মতো হাত দিয়ে মারলে গাল তো আর গাল থাকে না, থেতলে দিয়েছেন জাদ্রেল খাম্বা। আরাফ তুষির বলার ধরন দেখে হাসি পায়, তবে নিজেকে স্বাভাবিক রাখে। মুখের অভিব্যক্তি প্রকাশ করলো এমন যে সে ভীষণ অপরাধ বোধে ভুগছে। এখন এর প্রতিকার কি? তুষি ভ্রু কুঁচকে বলে, প্রতিকার মানে কি? এই যে তোমায় ব্যথা দিলাম, এর জন্য আমাকে কি করতে হবে? ব্যথা কমানোর জন্য কি কিছু করতে হবে? তুষি ভাবুক চোখে তাকালো। পরক্ষণে কিছু না বুঝেই বলল, কি করবেন আর? থাপ্পড়ের বদলে আরেকটা থাপ্পড় মেরে দিন, ব্যথা কমে যাবে। আমার তো জন্ম হইছেই আপনার হাতের থাপ্পড় খাওয়ার জন্য। ভীষণ অভিমানী গলায় বলল তুষি। আরাফ সেকেন্ডও ব্যয় করলো না। মুখ নামিয়ে ঠোঁট ছুঁয়ে দিল তুষির নরম ভেজা গালে। তুষি শক্ট হয়ে গেল। আরাফ ততক্ষণে সরেও গিয়েছে। তুষি নিজেকে সামলে উঠতে পারছে না। আরাফ দ্বিতীয়বারের মতো তাকে স্পর্শ করলো। কতটা গভীর ছিল এই স্পর্শ! এমন ভয়ঙ্কর অনুভূতি হচ্ছে কেন? তুষি গালে হাত রেখে আরাফের দিকে পিট পিট করে তাকায়। আরাফের চাহনি গভীর, হয়তো তার স্পর্শের চেয়েও গভীর। আরাফ তুষিকে তাকিয়ে থাকতে দেখে লহু গলায় শুধালো, ব্যথা কমেছে?
তুষি লজ্জায় আবারও মিয়ে গেল। কাঁপুনির মাত্রা তার দীর্ঘ হচ্ছে। তুষির হঠাৎ কিছু মনে পড়ে তুষি ডান গাল থেকে হাত সরায়, চোখ ছোট ছোট করে বলে, আপনি তো মেরেছেন বাম পাশের গালে, তাহলে ডান পাশে তুষি চোখ মেরে যায়। কি বলে ফেলেছিল সে? আরাফ এক ভুরু উঁচিয়ে তাকালো। তুষির বাম গালে হাতের উল্টো পিঠ দিয়ে ছুঁয়ে বলল, দেন তুমি কি চাইছো? থেমে গেলেছে? তুষির হৃদস্পন্দন ক্রমাগত উতলা হয়ে উঠেছে। এখানে আর দাঁড়ানো যাবে না। তুষি পিছিয়ে যেতেই আরাফ প্রশ্ন করে, কি চাইছো সেটা বলো। কথা শেষ না করে থেমে গেলে কেন? এখন আবার পিছিয়ে যাচ্ছ। সো কমপ্লিকেটেড। আরাফ ভুরু কুচকে কথাটা বলেই পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে তুষির দিকে। তুষি দ্বিধান্বিত গলায় বলে, বাসায় যাব। তুষি বলে দাঁড়ালো না। হন্তদন্ত হয়ে পেছনে ফিরতেই অন্যায় টান পড়ল। বুক ধরফর করে উঠল তুষির। ভয়াবহ রূপ ধারণ করেছে তুষির হৃদয়ের স্পন্দন। ঘাড়ে উষ্ণ নিঃশ্বাসে টের পেল আরাফের সান্নিধ্যতা। তুষি টের পেয়ে চোখ বুঝে নিল। আরাফ পেছন থেকে জ্যাকেট জড়িয়ে দিল তুষির ঠান্ডা হিম শীতল গায়ে। কণ্ঠস্বর প্রগাঢ় মায়াময় করে বলে, এবার যাও। তুষি চোখ বন্ধ করে দৌড়ে চড়ে গেল রাস্তার অপর পাশে। আরাফ হাসল, শব্দহীন প্রাণবন্তন হাসি। নিশাদ হাতের টর্চ ফেলে দিল। মৃদু শব্দে সেটা ফ্লোরে ঠাঁই পেতেই অন্ধকারে ছেয়ে গেল ঘর। নিশাদ আটকে উঠল। দরজার হাতল শক্ত করে ধরে দাঁড়িয়ে রইল। পা থরথর করে কাঁপছে। ঘাড়ে হাতের স্পর্শ পেয়ে চকিতে পেছনে তাকায় নিশাদ। দুটি চোখ যেন জল জল করছে। অন্ধকারে লোকটার হাসি বেখাপ্পা। নিশাদ শরীরের শক্তি হারালো। লোকটা বিটগুটে হেসে বলল, অন্ধকারে তো একদম জলজল করছিস। আহ, কি শান্তি। নিশাদ ভীতু চোখে তাকায়। হাত পা বিবশ হয়ে গেছে। শরীরের এক বিন্দু শক্তি যেন নেই। লোকটা বিশাল থাবায় নিশাদের মাথার পেছনে হাত রেখে কাছে নিয়ে এলো। নিশাদ এইবার হাত পা ছোটাছুটি করলো। লোকটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে দরজার কাছে গিয়ে ধাক্কাতে ধাক্কাতে বলল, ও ওমান কোথায়? তো তুমি ওমান, প্লিজ বাঁচাও আমাকে ওমান। লোকটা ঝংকার তুলে হাসি। কি ভয়ানক সেই হাসি! নিশাদ আরো জোরে জোরে ডাকতে থাকে ওমানকে। লোকটা শয়তানি গলায় বলে, বাঘের গুহা থেকে বের হওয়ার জন্য সিংহের সাহায্য চাচ্ছিস কি? বোকা তুমি শোনা। নিশাদ চকিতে পেছনে ফিরল। কম্পিত সুরে বলল, না মানে। আরে সুইটার, তোমার উমান বেশ বস নিজেই তোমাকে আমার কাছে বেছে দিয়েছে। এতক্ষণে হয়তো পালিয়েও গিয়েছে এখান থেকে। নিশাতের পুরো পৃথিবী থমকে গেল। ওমান তার সাথে এমন করবে? নিশাতের বোধ শক্তি হারিয়ে ফেলল। কোনো কিছু অনুভব করতে পারছে না সে। নিশাত দরজার সাথে মিলিয়ে দাঁড়ালো। লোকটা এগিয়ে আসতে আসতে হিংস্র গলায় বলল, এতদিন শুধু ছবিতে দেখেছি, আজকে সামনাসামনি দেখব। আজ যা হবে সব দৃশ্যমান হবে। লোকটা এগিয়ে এসে নিশাদের বুকের কাছ থেকে ওনা টান মেরে নিল। ভীত স্বতন্ত্র নিশাদ এবার পুরোই থমকে যায়। বরফের মতো শরীর জমে যায় তার। নিশাদ লোকটার সাথে দস্তাদস্তি শুরু করে। এক পর্যায়ে লোকটা হিংস্র ভাগের মতো হয়ে গেল। কামিজ ভেদ করে নিশাদের পেট চেপে আঁচড় বসিয়ে দিল। নিশাদ জোরে কেঁদে উঠল, গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠল। লোকটা ক্ষিপ্ত গলায় বলল, একদম চুপ, কাঁদবি না। আমার কাজের বাধা দিলে একদম খুন করে ফেলবো। লোকটা বলতে বলতেই নিশাদকে দু হাতে ঝাপটে ধরে ছোট্ট ওই বিছানায় ফেলে দিল। নিজে ভর করলো নিশাদের ওপর। সাথে সাথে নিজের সাথে ঘটা বছর দিনেক আগের কথা মনে পড়ল, যেদিন নিফাজ ওর সাথে জবরদস্তি করেছিল। সেদিন তো হৃদ বাঁচিয়েছিল। আজ কি তবে আসবে না হৃদ? লোকটা ঝাঁপিয়ে পড়লো নিশাদের ওপর। নিশাদ নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছে, আর লোকটা পৈশাচিক আনন্দে নিশাদের শরীরের বিভিন্ন জায়গায় হাত দিচ্ছে। নিশাদের দম বন্ধ হয়ে যাচ্ছে, পারছে না সে নিজেকে ছাড়াতে। তাহলে কি শেষ রক্ষা হবে না? নিশাদ চোখ বুজে নিল। হৃদের সেই মুখশ্রী ওর বলা শেষ কথাটা, সাবধানে থেকো, নিশাদের কানে তরঙ্গের মতো বাজছে। হৃদের কথা মনে হতেই নিশাদের মনে হলো নিজেকে বাঁচাতে হবে। থেমে গেলে চলবে না। নিশাদ চোখ মুখ শক্ত করে হাঁটু দিয়ে লোকটার পুরুষাঙ্গে আঘাত করলো। নিমিষেই মুক্তি পেয়ে গেল সে। লোকটা বিছানায় পড়েও গিয়েছে। নিশাদ দ্রুত বিছানা ছেড়ে নেমে গেল।
লোকটা ঘোঙাতে ঘোঙাতে উঠে বসে আবারও শুয়ে পড়ল। নিশাদ হন্তদন্ত হয়ে উঠে দরজার কাছে পড়ে থাকা টর্চ উঠালো। হাতে বার কয়েক বাড়ি দিতেই নিভু নিভু জ্বলল। নিশাদ লাইট মেরে পুরো ঘর দেখলো। ছোট টেবিলের পাশে একটা লাঠি যেন তার মনোবল বাড়িয়ে দিল। এলোমেলো পায়ে হেঁটে লাঠি তুলে নিল। লোকটার দিকে ক্ষুব্ধ হয়ে তাকালো। লোকটা এখনো কাতরাচ্ছে। নিশাদ এগিয়ে গিয়ে লোকটার মাথায় লাঠি দিয়ে আঘাত করলো। নিভে গেল লোকটার চোখ। সামান্য ঘুঙ্গানি শব্দ বের হলো না। সারা রুম নিস্তব্ধতায় ছেয়ে গেল। নিশাদ সেদিকে আর তাকালো না। লাঠি দিয়ে দরজায় ধাক্কাতে লাগলো। কাঠের দরজা ভেঙে যাবে দৃঢ় বিশ্বাস নিশাদের। আর হলো তাই। ভেঙে গেল দরজা। নিশাদ যেন দম ফিরে পায়। দরজা খুলে হাতের সমস্ত কিছু ফেলে প্রাণপণে ছুটতে লাগলো। সে শুধু জানে এখান থেকে বেরোতে পারলে সে বিপদমুক্ত। নিশাদ দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেল। হাঁটু ভর করে চারপাশে তাকালো। ঘন ঝোপঝাড় ছাড়া আর কিছুই নেই। চাঁদের আলো মেঘের আড়ালে চলে গিয়েছে। অন্ধকারে নিমজ্জিত চারপাশ। কি করে বের হবে এই গ্রাম থেকে? কোথায় যাবে? কিভাবে যাবে? আদৌ এখান থেকে বেরোতে পারবে? দেখতে পারবে তার অতি আপন মানুষগুলো? তাদেরকে আবারও একবার ছুঁতে দিতে পারবে? নিশাদের খুব চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। দমিয়ে রাখতে পারলো না নিজেকে। হাঁটু ভেঙে মাটিতে বসে পড়ল। গলা ছেড়ে চিলিয়ে ওঠে। শরীরে অসহ্য যন্ত্রণা, মনের পীড়া সব মিলিয়ে সে নিথর হয়ে গেছে। যাকে ভালোবেসেছে তার থেকে ঠকেছে, আর যে তাকে ভালোবাসে তাকে সে ঠকিয়ে চলে এসেছে। নিশাদ একদম বন্ধকর কান্নায় ভেঙে পড়ল। চেঁচিয়ে উঠে বলল, আমাকে নিয়ে যান এখান থেকে রিত। এই অন্ধকারের অতলে তলিয়ে যেতে দেবেন না প্লিজ। কথা দিচ্ছি আর কখনো ছেড়ে যাব না। নিশাদের চোখ বুজে যাচ্ছে। মাটিতে মাথা হেলে পড়ায় আগেই কারো হাতের বন্ধনে আবদ্ধ হয়ে গেল সে। অন্ধকারে আচ্ছাদন্য হয়ে যাওয়া চারপাশে নিমিঝিমি চোখে তাকাতেই কানে এলো পরিচিত পুরুষালী গলার সুমধুর স্নিগ্ধতায় ঘেরা গানের সুর। আজ তোমায় আমি এনে দেবো জোসনা, তুমি কাছে এসে আমার পাশে বসো না। নিশাদের সময় লাগলো না গলার স্বর চিনতে। হাত বাড়িয়ে লোকটার গাল ছুঁয়ে নিবু নিবু কণ্ঠে বলে ওঠে, রিত। একজোড়া নয়ন বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে আছে জানালা বেদ করে বাইরের দিকে। অক্ষি যুগল আবদ্ধ বাইরের আলো আধারের খেলায় মাতোয়ারা পরিবেশে হৃদয়ের নেত্রযুগল অন্ধকারে অবলোকন করতে ব্যর্থ। তার হৃদয়ের অন্ধকারে গাঢ়তা, প্রখরতা যে এই আধারের চেয়েও বেশি ঠেকছে তার নিকট। বাহিরের দমকা হাওয়ায় চোখ বুজে নিল হৃদ। চোখে তার পানি চিকচিক করছে। বুকের বাঁ পাশটায় চিনচিনে ব্যথা। খোলা জানালায় পিঠ লাগিয়ে দৃষ্টি আবদ্ধ করলো দূর আকাশ পানে। এক হাত সন্তর্পণে বুকের বাঁ পাশে নিয়ে ঠেকালো। মৃদু শ্বাস টেনে নিল। ভালোবাসায় এত যন্ত্রণা কেন? চোখ বন্ধ করে জোরে শ্বাস ফেলল। সন্নিকটে কিছু শব্দে ঘোর কাটে। হৃদ জানাল থেকে সরে বিছানার পাশে দাঁড়ায়। নিশাদ ব্যথায় কাতরাচ্ছে। জ্ঞান ফিরেছে বুঝতে পারল হৃদ, তবে দাঁড়িয়ে রইল। এগিয়ে পাশে বসল না। হালকা আলোতে নিশাদের ব্যথাতুল মুখশ্রী স্পষ্ট। সেই মুখশ্রীর পানে তাকিয়ে রাগের মাঝেও এক মায়ায় আটকে পড়ছে। আটকা পড়ছে করুণ মুখশ্রীর অধিকারিণী নিশাদের পানে। নিশাদ বেডশিট আঁকড়ে মৃদু চিৎকার করে উঠল। হাঁসফাঁস করতে লাগলো। হৃদ শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে গিয়েও পারল না। মন্তর পায়ে হেঁটে বিছানায় বসল। নিশাদের বেড আঁকড়ে ধরা হাত নিজের হাতের মুঠোয় নিল। গম্ভীর কণ্ঠে ডেকে উঠল, দূরত্বমা। কয়েক সেকেন্ড সময় নিয়ে চোখ মেলল নিশাদ। নিবু নিবু চোখে তাকালো হৃদের পানে। হৃদের মুখখানা চোখে স্পষ্ট হতেই বিষণ্ণতা অনুভব করলো নিশাদ। অনুতাপে ছেয়ে গেল হৃদয়। চোখের মনি স্থবির। শান্ত হলো হৃদের অজস্র ক্লান্তিতে ছেয়ে থাকা মুখে। দেহের সর্বোচ্চ শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ল হৃদের প্রশস্ত বুকে। হৃদের পিঠ খামচে ধরেছে নিশাদ। বুকে মুখ গুজে ক্রন্দনরত গলায় বলল, রিত। বুকটা চিনচিন ব্যথা করে উঠল হৃদের। নিশাতের কম্পিত অস্পষ্ট কণ্ঠে হৃদের মন গহীনে সুচারু তিলের মতো গেঁথে গেল। হৃদ নিশাদের বাহু ছাড়িয়ে নিল। দুর্বোধ্য হেসে বলল, আজ না পালালে জানতেই পারতাম না আমার দূরত্বমা আমাকে ঠিক কতটা ঘৃণা করে। যন্ত্রণাদায়ক এক পীড়ায় পীড়িত হলো নিশাদের হৃদয়। হাউ মাউ করে কেঁদে বাচ্চাদের ন্যায় মুখ গুজে পুনরায় হৃদের হৃদয়বার। হৃদ ভেজা অনুভব করলো বুকের এক পাশে। হৃদ নির্মল গলায় বলল,
হৃৎপিণ্ডে আঘাত করে এখন হৃৎপিণ্ড বরাবর মাথা রেখে কাঁদছো দূরত্বমা? কিসের শাস্তি দিচ্ছ? নিশাদ ক্রন্দন মিশ্রিত গলায় বলে উঠল। রিত, আমি স্টপ। কণ্ঠের আর্দ্রতা তীব্রতা কঠিন হৃদের। নিশাদের বাহু শক্ত করে ধরল। অগ্নি চোখে তাকাতেই হৃদের মাথায় ধপ করে আগুন জ্বলে ওঠে। নিশাদের কাঁধে খামচ দিয়ে হিসিয়ে বলে, একেবারে চুপ, একটাও কথা যাতে না শুনি। নিশাদ বিস্মিত হলো। এমন অবস্থায় হৃদের এহেন আচরণ কাঙ্ক্ষিত ছিল না। হৃদ দাঁতে দাঁত চেপে বলল, কথা না মানা আমি মোটেও পছন্দ করি না দূরত্বমা। আর তুমি তো আমার কথা জাস্ট ইগনোর করেছো। আমার চোখে ধুলো দিয়ে ওই বাস্টার্ডের সাথে পালিয়েছো। নিশাদ কথা বলতে ভুলে গিয়েছে। অশ্রুসিক্ত চোখে হৃদের রক্তে রঞ্জিত চোখে তাকিয়ে থাকে। হৃদ ঘাড় কাত করে বাঁকা হাসে। নিশাদের কাট টেনে নিজের মুখে বরাবর এনে ফিচেল স্বরে বলে, ইউ হ্যাভ সিন মাই বেস্ট ফর্ম টিল নাও, নাও ইউ উইল সি মাই ওল্ডস্ট ফর্ম। গেট রেডি ফর দিস। নিশাদ আটকে তাকায় হৃদের দিকে। হৃদের ঠোঁট জুলে খেলে যাচ্ছে বাঁকা হাসি। চোখে রাগ, যন্ত্রণার তীব্রতা। নিশাদের চোখ শুকিয়ে গিয়েছে, কাঠ হয়ে গেছে গলা। হৃদ নিশাদকে ছেড়ে দেয় ঝাড়া মেরে। উঠে দাঁড়িয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে জোরে জোরে শ্বাস নেয়। হৃদের অসহ্য লাগছে। নিশাদের কান্নার দাপটে হিচকি উঠে গিয়েছে। হৃদ রক্ত চোখে তাকালো নিশাদের দিকে, তেজি গলায় বলে, জাস্ট শাট আপ। একটা আওয়াজও যেন আমার কানে না আসে। জাস্ট কিপ ইউর মাউথ শাট। হৃদ চলে যায়। নিশাদ বিছানায় মাথা ঠেকিয়ে কেঁদে দেয়। এই ব্যবহার তার প্রাপ্য। নিজেকে প্রশস্ত করে নিল সবকিছুর জন্য। ভালোবাসবো, বাসবো রে বন্ধু তুষিকে যতনে, তোমার মনের ঘরে চাঁদের আলো চুইয়া চুইয়া পড়ে। ইলু সকাল থেকে এই দুই লাইন বারবার গুনগুন করছে। তুষি থমথমে চোখে তাকালো। কপাল কুঁচকে ইলুর কাঁধ চাপড়ে বলল, গানের ইজ্জত হরণ করছিস কেন? তোমার মনের ঘরে হবে না, আমার মনের ঘরে হবে। ইলু বাসন্তী রঙের গাউন গায়ে জড়িয়ে আয়নায় দেখে দাঁত কেলিয়ে বলল, সেটাই তো বললাম, তোমার মনের ঘরে আরব ভাইয়ের আলো চুইয়া চুইয়া পড়ে। তুষি আর চোখে তাকালো ইলুর দিকে, মিনমিনে বলল, এটা কেমন মার্কা মারা গান? ভাব মারিস না তুষু, কাল রাতে বৃষ্টি মাথায় আরবের সাথে দেখা করতে গেলি, ফিরে এলি আরব ভাইয়ের জ্যাকেট সমেত। বুঝতে পারছিস ব্যাপারটা? তুষি ভ্যাবা চাকা খেয়ে গেল। গলা নামিয়ে বলল, তুই আমার উপর নজর রাখছিস ইলুপু? তুই না ঘুমিয়েছিলি? সন্দেহী চোখে তাকাতেই ইলু চশমা খুলে ফু দিয়ে বলল, ভুলে যাস না তুষি, আমার চার চোখ। তুষি মুখ ভেঙচি দিয়ে বিছানার দিকে তাকালো। বিছানায় সাজিয়ে রাখা হলুদের ড্রেস, আর্টিফিশিয়াল ফুলের গয়না দিয়ে তাকিয়ে চাপা শ্বাস ফেলল। বিয়েতে তার খুশি লাগছে না লাগছে সেটা বুঝতে পারছে না। তীব্র আলোতে চোখ মেলল নিশাদ। কপাল কুঁচকে চোখ কচলে সামনে তাকালো। ফকফকা সাদা পর্দার ফাঁক ফোকর থেকে আলোর তীব্রতা চোখে এসে লাগছে। নিশাদ চোখ ডলে বিছানায় ভর দিয়ে উঠে বসতেই নিজের শরীরের বিভিন্ন জায়গায় জ্বালা পোড়া করে উঠল। নিশাদ চোখ মুখে খিচে নিজের গায়ের দিকে তাকালো। নিশাদের ভয়ার্ত চোখ নিজের পরনের পোশাকে স্থির হলো। হৃদের ফকফকা শুভ্র শার্ট গায়ে, হাতের বিভিন্ন জায়গায় ছিলে গিয়েছে, সেখানে মলমের প্রলেপ দেওয়া। নিশাদ নিজেকে ভালোভাবে দেখতে লাগলো। খট করে ঘরের দরজা খুলে হৃদ প্রবেশ করলো। নিশাদ হৃদের দিকে তাকালো। হৃদ একদম রেডি হয়ে আছে, পরনে ব্ল্যাক শার্ট, ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক কোট। হৃদ ভেতরে এসে বিছানায় একটা ব্যাগ রাখলো। হেঁটে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে ঘড়ি পড়তে পড়তে বলল, ড্রেস চেঞ্জ করে ওটা পরে এসো। নিশাদ হৃদের দিকে তাকিয়ে নিজের গায়ের দিকে তাকালো। দুর্বল ইতস্তত গলায় বলল, আমার ড্রেসকে চেঞ্জ করে। নিশাদ কথা সম্পূর্ণ করার আগেই থেমে গেল। হৃদ রক্তবর্ণ চোখে তাকালো নিশাদের দিকে। গলা টাইট টেনে লুজ করে নিশাদের দিকে এগিয়ে গেল। নিশাদ ভয়ে জড়সড় হয়ে গেল। সরে যাওয়ার পূর্বে হৃদ নিশাদের দুপাশে হাত রেখে সংক্ষুব্ধ গলায় বলল, আমি করিয়েছি, আমি নিজ হাতে করিয়েছি। নিশাদ ধুকরে কেঁদে দিল। হৃদ গরম চোখে তাকালো। এক হাত উঠিয়ে নিশাদের ঘাড়ে চাপ দিয়ে মুখ বরাবর এনে বলল, আমি ছুঁয়েছি বলে কাঁদছো দূরত্বমা? কাল ওমান স্পর্শ করলে অনেক ভালো লাগতো, তাই না? স্পর্শ করেছিল? নিশাদ কানে হাত চেপে ধরল। চুপ করুন হৃদ, চুপ করুন, দূরে সরুন।
আমার অস্বস্তি লাগছে, প্লিজ। হৃদ বাঁকা হাসলো, নিশাদের দিকে ঝুঁকে ঘাড়ের চুলগুলো সরিয়ে মুখ ডুবালো। নিশাদ চোখ বন্ধ করে ফেললো। হৃদ পরপর 3টি চুমু খেলো। প্রচণ্ড তেজে ঘাড়ে জোরে কামড় বসিয়ে দিল। ব্যথায় মুখ মিশিয়ে উঠল নিশাদের, কম্পিত গলায় বলল, আমার কষ্ট হচ্ছে হৃদ। হৃদ ঘাট থেকে মুখ সরিয়ে তাকালো। নিশাদের চোখের দিকে তাকিয়ে বলল, কষ্ট হচ্ছে? আমারও হয়েছিল। তোমার যেমন আমার সান্নিধ্যে কষ্ট লাগে, তেমনি গতকাল তোমার সান্নিধ্যতা না পেয়ে আমার কষ্ট হয়েছিল। ঠিক এইখানটায় ব্যথা করছিল। বুকের বাঁ দিকে দেখিয়ে বলল। নিশাদের ক্রন্দনের ছাপ চেহারায় দেখতেই হৃদ সরে এলো। থমকানো গলায় বলল, রেডি হয়ে এসো, আরাফের গায়ে হলুদে যেতে হবে। হৃদ চলে গেল ঘর থেকে। নিশাদের মন বিক্ষিপ্ত হলো। আরাফ, মা সবার সামনে সে কোন মুখে যাবে, কি জবাব দিবে? গোধূলি লগ্ন ছাড়িয়ে গেছে। রাতের আকাশে ঘন কালো অন্ধকার। অন্ধকারে মেতে উঠেছে প্রকৃতি। হলুদের অনুষ্ঠান শুরু হয়েছে সবে। বর আর কনে পক্ষের হলুদের অনুষ্ঠান একসাথেই হচ্ছে। অনুষ্ঠানের আয়োজন আরাফদের বাড়িতেই। বিয়ে শহরের এক হোটেলেই অনুষ্ঠিত হবে। মিসেস অনিন্দিতা এবং মিসেস আঞ্জুমান ব্যস্ত হাতে কাজ করছেন। ফ্ল্যাটে মানুষ গিজগিজ করছে। ডেকোরেশন, রান্না, এছাড়া দুপরিবারের আত্মীয়দের নিয়ে ঘর ভরে গেছে। ঘরোয়াভাবে করেছে, এতে এই অবস্থা। বিশাল আয়োজন করা হলে কি হবে ভাবতেই হিমশিম খাচ্ছেন মিসেস আঞ্জুমান। তুষি রয়ে শয়ে রেডি হচ্ছে, সাহায্য করছে ইলু। হলুদ সাদার মিশ্রণে লেহেঙ্গা পরেছে তুষি। গলায় হাতে আর্টিফিশিয়াল ফুলের গহনা, চেহারায় প্রসাদনীর ছোঁয়া। ইলু আজ নিজেও বাসন্তী রঙের গাউন পরেছে, হালকা সেজেছে। তুষি আয়নায় দেখে নেয় নিজেকে, ভালোই লাগছে। তুষি ইলুর দিকে তাকিয়ে ভাব নিয়ে বলে, দেখ ইলুপু, কি সুন্দরটাই না লাগছে আমাকে। আসলে আরাব ভাইয়া আমার মতো সুন্দরী মেয়ে ডিজার্ভ করে না, বুঝলা? তোর থেকেও বেস্টটা ডিজার্ভ করে। তুষি চোখ রাঙিয়ে তাকালো। ইলুর দিকে তাকিয়ে কটাক্ষ করে বলল, তুই বিয়ে করে নে না, আমার জায়গায় তুই বসে যা। আমার বিয়ে করব না। ইলু চুপচাপ টিস্যু নিয়ে নিজের চশমা মুছতে লাগলো। তুষি লেহেঙ্গাটা ধরে উঠে দাঁড়িয়ে বলে, করবি বিয়ে? করলে বল, এখনই এক্সচেঞ্জ হয়ে যাই। ইলু তুষিকে পাত্তা না দিয়ে চশমা পরে বাইরে চলে গেল। তুষি বিরক্ত হয়ে বিছানায় বসে পড়ল। ধুর, কেন বিয়ে করতে রাজি হলাম? এখন ওই খাম্বাকে ভালো লাগছে না কেন? আমি কি করব? পালিয়ে যাই? 1 মিনিট, নিশু কোথায়? তুষি আপন মনে বিড়বিড় করে এদিক ওদিক তাকালো। তুষি বর্তমানে মিসেস আঞ্জুমানের ঘরেই আছে। এখানে সে বিকেলের দিকে যে এসেছে আর বের হয়নি। এর মাঝে নিশাদ একবার দেখেনি তুষিকে। তাহলে কি নিশাদ আসেনি? তুষি একটা হাই তুলে বলল, পরে দেখা যাবে সেসব। একটু ঘুমাই। 1 ঘন্টা ঘুমালে কি সমস্যা হবে? না, কিসের সমস্যা? 1 ঘন্টাই তো, একটু ঘুমাই। তুষি বিছানায় উঠে বালিশ ঠিক করে গায়ে লিয়ে দিল। কোলবালিশ জড়িয়ে ধরে এক কাত হয়ে চোখ বুজে 1 মিনিটে চোখ জোড়া ঘুমে নিভু নিভু হয়ে যায়। নিশাদ আয়নায় নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। হলুদ সিল্কের শাড়ি আর লাল কটন ব্লাউজ। ব্লাউজের হাতা পুরো হাত ঢেকে ফেলেছে। হাতের দাগগুলো এতে অদৃশ্য হয়েছে। নিশাদ ব্লাউজের কলার একটু নামায়। গলায় আঁচড়ের দাগ দেখে ঘিন ঘিন করে উঠে শরীর। দ্রুত কলার ঠিক করে চোখ সরে। মানুষ এতটা নিষ্ঠুর কেন? যাকে ভালোবেসে বিশ্বাস করেছিল, সেই কিনা তাকে এভাবে ঠকিয়ে দিয়ে চলে গেল। এক রাতের মধ্যে কি কি হয়ে গেল। চোখের পলকেই যেন সমস্ত কিছু হয়ে গেছে। উমানের সাথে তার যোগাযোগ হয় নাই। পালানোর 2 দিন আগে উমান নিজেই কল করে আর বলে যে সে সবকিছু ভুলে নতুন করে শুরু করতে চায়। যদি উমানের সাথে পালাতে পারে তাহলে সব কিছুই ঠিক হবে। নিশাদ নিঃসন্দেহে সবটা মেনে নেয়। হৃদ যাতে কোনো সন্দেহ না করে সেজন্য সে স্বাভাবিক ছিল। কিন্তু হৃদ কিভাবে জানলো পালিয়ে যাওয়ার কথা? আর কোথায় গিয়েছে সেটাই বা কিভাবে জানলো? নিশাদ কিছুই ভাবতে পারছে না। ঘরে বসেও দম বন্ধ লাগছে, শরীর দুর্বল। বিকেলে এসেছে, ঘুমিয়েছে, তাই মাথাটা একটু হালকা লাগছে। তবে শরীরে ব্যথায় বারবার গা গুলিয়ে উঠছে। নিশাদ ভাবলো ঘর থেকে বেরোবে। বাইরে গেলে একটু কাজের মাঝে থাকলে হয়তো ভালো লাগবে।
নিশাদ শাড়ি ঠিক করে ধীর পায়ে ঘর থেকে বেরোলো। ড্রয়িং রুমে মানুষ বেশি থাকায় সেদিকটায় আর গেল না। খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে রান্নাঘরে পা রাখতে মিসেস আনন্দিতা আর মিসেস আঞ্জুমানকে চোখে পড়ে। ভেতরে গিয়ে দাঁড়াতে মিসেস আনন্দিতা ঘাড় ফিরিয়ে তাকান নিশাতের দিকে, তাকিয়ে মুচকি হেসে বলে, উঠে গেছিস? জ্বর কমেছে এখন?